প্রিয় বন্ধুরা আমার, আমি ইংলিশ লিটারেচারের এর আগে চসার সম্পর্কে কিছু বলছিলাম। মানে চসারের যে সাহিত্য, যে গল্প, সে গল্প নিয়ে বলেছিলাম। আজকে আমি চসার সম্পর্কে, চসারের পরবর্তী যে যুগটা, অর্থাৎ চসারের মৃত্যুর পরে 1400 থেকে 1516 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যে 116 বছর, অর্থাৎ চসারের মৃত্যু রেনেসাঁসের উদ্ভবের আগ পর্যন্ত ইংরেজি সাহিত্যের কী অবস্থা ছিল, সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। চসারের মৃত্যুর পর প্রায় 2 শতাব্দীর মধ্যে তার সমকক্ষ কোনো কবি তৎকালীন ইংল্যান্ডে আর জন্মগ্রহণ করেননি। এবং চসার যে কবিতাগুলো লিখছিল, সেগুলোর যে অন্তমিলগুলো ছিল এবং চসারের কবিতার যে ভাষাগুলো ছিল, পরবর্তীতে পাঠকের কাছে এগুলো দুর্বোধ্য হয়ে যায়। এবং অনেক কবি দেখেন যে তার কবিতাগুলো ছিল ত্রুটিপূর্ণ, মানে ছন্দের যে মিল, অন্তমিল বা ছন্দের যে গঠন, পর্ব যে বিন্যাস, এগুলো ছিল ত্রুটিপূর্ণ। তো ধীরে ধীরে মানুষের লোকচক্ষুর আড়ালে চলে যায় চসার। চসারের পর ইংরেজি সাহিত্যের দিকে ধীরে ধীরে ডাউন হতে শুরু করে। তখন চলে আসে প্রায় অনুবাদ সাহিত্য। থমাস অক্লিফ এবং জন লিজেট, দুজন লেখক, একজন থমাস অক্লিফ আর একজন হচ্ছে জন লিজেট। থমাস অক্লিফ হচ্ছে 1370 থেকে 1450 পর্যন্ত কাব্য সাধনা করেন, তার বয়সের এইজ। আর যিনি জন লিজেট, তিনি হচ্ছেন 1370 থেকে 1415। উভয় ছিলেন প্রধানত অনুবাদক। তো টমাস অক্লিফ রেজিমেন্ট অফ প্রিন্সেস নামে প্রথমে একটা গ্রন্থ প্রকাশ করেন। এটি মূলত ল্যাটিন থেকে অনুদিত ছিল। যে গ্রন্থ থেকে এটা অনুদিত ছিলেন সেই গ্রন্থটার নাম ছিল ডি রেজিমেন প্রিন্সিপাম, অর্থাৎ টমাস অক্লিফ তার অনুদিত গল্পটার নাম ছিল রেজিমেন্ট অফ প্রিন্সেস, আর এটা তিনি ল্যাটিন ভাষা থেকে অনুবাদ করেছিলেন। তো ল্যাটিন ভাষায় যে গল্পটা লেখা ছিল, সেই গল্পটার নাম ছিল ডি রেজিমেন প্রিন্সিপাম। আচ্ছা, এটা আবার লিখিত হয়েছিল ফিলিপ লিবেল নামে একজন মানুষের জন্য। অক্লিফ তার কাব্য লিখেছিলেন প্রিন্স অফ ওয়ালেসের জন্য। এই প্রিন্স পরবর্তী পঞ্চম হেনরি রূপে সিংহাসনে আরোহণ করেন। মানে তখন ছিল রাজার জন্য কাব্য লেখা। যেই আমরা প্রিন্সের নাম বলছি, প্রিন্স অফ ওয়ালেস, ইনি ছিলেন হচ্ছে পঞ্চম হেনরি। তারপরে লিডগেট, যার নাম আগে বললাম, লিডগেট, জন লিডগেট, 1370 1415। বুরি স্টেট এডমন্ডস নামক একটা স্থান, সেই স্থানে ধর্মযাজক ছিলেন বুরি স্টেট এডমন্ডস। তিনি ছিলেন বুরি স্টেট এডমন্ডস নামে একটা মানে যাজক, চার্চে ছিলেন। তিনি ছিলেন একজন যাজক ছিলেন। তো এই যাজক থাকা অবস্থায় তার লেখা প্রায় 1,40,000 লাইন মাত্র সংরক্ষণ করা সম্ভব হয়েছে। তার দীর্ঘতম কাব্যগ্রন্থগুলির নাম স্টোরি অফ থিপস এবং ট্রয় বুক। লিডগেটের দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম, একটার নাম হচ্ছে স্টোরি অফ থিপস অ্যান্ড আরেকটার নাম হচ্ছে ট্রয় বুক। এই দুটি মূলত ফরাসি থেকে অনুবাদ করা হয়, ফরাসি ভাষা থেকে। ফল অফ প্রিন্সেস
বোকেশিও নামে একজন লেখক, সেই লেখকের ল্যাটিন গ্রন্থের অনুবাদ করা হয়। আমি আবার ক্লিয়ার করি, লেখকের নাম হচ্ছে বোকেশিও। এই বোকেশিওর বইটার নাম ছিল ফল অফ প্রিন্সেস, আর এটা করে তিনি তার নাম দিয়েছিলেন কি, হিস্টোরি অফ থিপস অ্যান্ড ট্রয় বুক। তাহলে আবার ক্লিয়ার করি, লিডগেট একজন লেখক, যিনি হচ্ছেন ইংল্যান্ডের লেখক, অনুবাদক। তিনি কি করেন, তিনি হচ্ছেন বোকেশিও নামে একজন ল্যাটিন লেখকের একটা বই, গল্পের বই, যে বইটার নাম হচ্ছে ফল অফ প্রিন্সেস। এই বইটা থেকে অনুবাদ করেন দুটো বই লেখেন। একটা বইয়ের নাম হচ্ছে হিস্টোরি অফ থেবিস, আরেকটার নাম হচ্ছে ট্রয় বুক। এরপরে টেম্পল অফ গ্লাস এবং পিলগ্রিমেজ অফ ম্যান। পিলগ্রিমেজ গ্রন্থটি আবার উইলিয়াম ডি গিলিভেল থেকে অনুবাদ করা হয়। চসার ইংরেজি কাব্যকে যে অবস্থায় পেয়েছিলেন, লিডগেট আবার যেন সেখানেই ফিরে গেছেন। তবে তার যুগে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন, লিডগেট। এই যুগে আরও কয়েকটি কবিতার সন্ধান পাওয়া যায়, যার রচয়িতার নাম পাওয়া যায়নি। কবিতা হিসাবে এগুলো মূলত অক্লিভ এবং লিডগেটেরই বলে মনে করা হয়। তাহলে চসারের পরবর্তী আমরা দুজন কবির নাম পাই, একজন হচ্ছে অক্লিভ, থমাস অক্লিভ, আরেকজন হচ্ছে জন লিডগেট। তারা ছিলেন অনুবাদক। একটি বেনামি কাব্যগ্রন্থ পাওয়া যায় তৎকালীন যুগে, সেই বইটার নাম ছিল দ্য কাকু অ্যান্ড দ্য নাইটিঙ্গেল। 13 শতাব্দীর দ্য আউল অ্যান্ড দ্য নাইটিঙ্গেলের মতো এটা একটা বিতর্কমূলক কবিতা, যেখানে দুটি পাখির বিতর্কের আকারে লিখিত হয়েছে কবিতাটি। দ্বিতীয়ত কবিতাটি একটি রূপক। দ্বিতীয় কবিতাটি, এর নাম দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য লিফ। চসারের লিজেন্ড অফ গড ওম্যান এর প্রলগ এর অনুকরণে লিখিত। আমি আবারও ক্লিয়ার করতেছি, চসারের একটা গল্পের নাম আছে, গল্পটার নাম হচ্ছে লিজেন্ডি অফ গড ওম্যান। এই গল্পটার অনুসরণে ওই যে তার যে ক্যান্টারবুরি প্রলগের যে গল্পগুলো আছে, সেই গল্প থেকে একটা গল্প, সেই গল্পটার নাম হচ্ছে লিজেন্ডি অফ গড ওম্যান, চসারের। এই গল্পটার অনুকরণে আরেকটা কবিতা পাওয়া যায়, যে কবিতার নাম হচ্ছে দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য লিফ, যেখানে লিফ মানে পাতা, পাতাকে বলা হয় মানে প্রশংসা করা হয় পাতাকে বলা হয় কর্মী, অ্যাক্টিভ, আর ফ্লাওয়ারকে বলা হয় অলস, যদিও ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। কবিতাটি একটা খুব রস দিয়ে লেখা এবং মানে হৃদয় আকর্ষণ করার মতো ছিল এই কবিতাটা। এরপরে আমরা এ ধরনের আরেকটা কবিতা দেখতে পাই, দ্য কোর্ট অফ লাভ। অনেকে মনে করেন এটা নাকি 16 শতাব্দীর প্রারম্ভে লিখিত হয়েছিল। কাহিনীকে ক্যামব্রিজের ফিলোজেন্ট নামক এক পণ্ডিত বা ক্লার্ককে আশ্রয় করে লেখা। এই যে দ্য কোর্ট অফ লাভ, এই গল্পটা লেখা হয় 16 শতাব্দীতে। এটা হচ্ছে ক্যামব্রিজের একজন ফিলোজিনেট নামক এক পণ্ডিত বা ক্লার্কের জীবন কাহিনী এটা লেখা হয়। এই ফিলোজিনেট এক প্রসাদে পথ হারিয়ে ফেলেন। প্রসাদের কর্ত্রী একজন মহিলা থাকেন, মালিক থাকেন, সেই মালিকের নাম হচ্ছে রোজিয়েল। তাকে পরে কাজে নিযুক্ত করেন এবং পরে তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়। অবশ্য প্রথম এই ক্লার্ক তার প্রেম প্রত্যাখ্যান করে, মেয়েটা তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার পরে তাদের মধ্যে একটা প্রেম হয়। এবং কোর্ট অফ লাভ কবিতার মধ্যে চসারের যে কাব্য, সেই কাব্যের অনেক গুণাগুণ খুঁজে পাওয়া যায়। এক কথায় অক্লিভ এবং যে লিডগেট ছিলেন,
তারা প্রায় চসারের কাব্যকেই অনুকরণ করে কাব্য রচনা করতে শুরু করেছিলেন। এরপর 1454 থেকে 1485 সাল পর্যন্ত যে গল্পগুলো, এখানে ওয়ার্স অফ দ্য রোজেস নামক এক ভয়াবহ গৃহযুদ্ধের চলে, তার ফলে কয়েক শতক ধরে সাহিত্যচর্চা প্রায় বন্ধ হয়ে যায়। এই 1454 থেকে 1485 সাল পর্যন্ত যুদ্ধ হয় একটা। এই যুদ্ধটার নাম ছিল ওয়ার্স অফ দ্য রোজেস। এই যুদ্ধের কারণে সাহিত্য চর্চা প্রায় বন্ধ হয়ে যায়। যদিও দু একজন লেখক সাহিত্য চর্চার চেষ্টা করেছিলেন, তাদের রচনায় দুর্বলতায় বেশি দেখতে পাওয়া যায়। তো আজকে আমরা চর্চারের পূর্ববর্তী এটুকুই জানলাম। এরপরে আরও আল্লাহ যদি সময় দেয় অন্যটা জানবো। ধন্যবাদ সবাইকে। একটু 1 মিনিট সময় নষ্ট নিয়ে নিই, কারণ ইংলিশ লিটারেচার হচ্ছে আমার খুবই একটা প্রিয় বিষয়। আমার শ্রদ্ধেয় টিচার জনাব এমডি হারুন স্যার ভাইবা পরীক্ষাতেও আমাকে বলেছেন যে আপনি আপনার চর্চা অব্যাহত রাখবেন। তো আমি চেষ্টা করতেছি আমার চর্চাগুলো অব্যাহত রাখতে। যদি কারো উপকারে আসে, মনে করেন যে কারো ভালো লাগতেছে আমার আলোচনাগুলো, আমার লেখাগুলো কারো ভালো লাগতেছে, আমার এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি নতুন নতুন কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও করতে আরও আগ্রহী হব। আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু সম্ভব আমি ইজি এবং প্রাঞ্জল ভাষায় উপস্থাপনের চেষ্টা করি। আসসালামু আলাইকুম।